ছোট ভাইকে একটু দেখে রাখিস। আমি তো চলে যাচ্ছি, তোর মাও নেই। বৌমা, আর তুই ওর মা বাবার মতো খেয়াল রাখিস। তুই মনে রাখিস, তুই ওর বড় দাদা নয়, তুই ওর বাবা। আমি সমস্ত জমি জায়গা সব তোর হাতে রেখে দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি কিছু চিন্তা করো না। ও তো আমার সন্তানের মতোই। আমি ওকে দেখে শুনে ঠিক রাখবো আর বড়ও করবো। চিন্তা করো না। শোন রতন, তোর বাবা তো চলে গেল, এই পুরো দায়িত্বটা এবার তোর দাদার একার ঘাড়ের ওপর রেখে গেছে। এবার কিন্তু তোকেও খেটে খেতে হবে। হ্যাঁ, শোন শোন, তোর বৌদি যা বলছে সেটা শোন। সবাই আবার বলবে আমি সবকিছু হাতিয়ে নিয়েছি, তোকে ফাঁকি দিয়ে। সেটা হবে না। তোর জন্য ওই পাশের গোয়াল ঘরটা আর ওই গরুটা রেখেছি। সেই গরুটাকে দেখভাল করিস, আর তুই ওই গরুর ঘরে থাকিস, কেমন? দাদা, বাবা তো তোমাকে আমার দায়িত্ব নিতে বলে গেল। তুমি এর মধ্যেই আমাকে আলাদা করে দিচ্ছ। আমি তো কিছুই জানি না। আমি কি করে খাবো? আমি রান্না করতেও জানি না দাদা। তোমরা এমন করলে আমি কি করে বাঁচবো দাদা? আর ওই যে গরুটা দিচ্ছ, সে তো অসুস্থ, বোবা, কোনো কাজও করতে পারবে না। আমি কিভাবে খাবো দাদা? সেসব আমি জানি নে, যেভাবে খুশি খাবি, তোকে আলাদাই খেতে হবে, এটা তুই মাথায় রাখিস। বাবার দায়িত্ব বাবা পালন করে গেছে, তোর দাদা তোর বোঝা নিতে পারবে না। বাবা তো বলেই খালাস, কিন্তু একটা মানুষকে ভরণ পোষণের দায়িত্ব, সে কি আর কম ঝক্কির কথা? কালকে থেকেই তুই ওই গরুর ঘরে থাকবি, গোয়াল ঘরটাতেই তোর ঘর। সবাই না হলে আমাকে বলবে যে আমি সব হাতিয়ে নিয়েছি। দরকার হলে ওই গরুটাকে দিচ্ছি, তো তোকে গরুটা দিচ্ছি না, আবার বলিস না সবাইকে তোকে কিছু দিইনি। ওই গরুটাকে নিয়ে মন পেতে থাক ওইখানে, কেমন? আর এখানে আসিস না। আজকে আছিস, আর কালকে থেকে ওখানেই যাবি। যা রতন, তোর গোয়াল ঘরটা তোকে আমি ছেড়ে দিলাম, ওতে একখানা গরু রেখেছে। মনে রাখিস, এদিকে ধার মারানোর চেষ্টা করবি না। আমি তোর দায়িত্ব নিতে পারবো না। আর লোককেও বলে বেড়াসনি যেন দাদা তোকে ফাঁকি দিয়েছে। দেখ, তোকে দাদা তোর গরু দিয়েছে, গোয়াল ঘরটা দিয়েছে। তোকে নিয়ে আমি কি করব মতি? আমার তুই ছাড়া কেউ রইলো না। তোকে আমি দেখব আর তুই আমাকে দেখবি। তোকে আমি সুস্থ ঠিক করে তুলবো। তোর এই শরীরের ঘা একদিন পরিষ্কার ঠিক হয়ে যাবে। রতনের যত্নে গরুটা আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। গরুটাকে সে খুব ভালোবাসতো। বিভিন্ন জায়গা থেকে কচি কচি ঘাস এনে দেওয়া থেকে শুরু করে তার ঘায়ে মলম লাগানো, সমস্ত কিছু রতন দুহাত ভরে করত। আর নিজের জন্য যা পারত একটুটো ফুটিয়ে খেয়ে নিত। এই মতি আর সে, এই দুজনেরই সংসার ছিল এই গোয়াল ঘরে। তারা দুজনেই দিব্যি কেটে যাচ্ছিল তাদের। একদিন একটা অলৌকিক ঘটনা ঘটল। রতন মতিকে নিয়ে ঘাস খাওয়াতে গিয়েছিল মাঠে। সেখানে মতি অনেক জায়গায় গর্ত খুলে যেন কিছু বলতে চাইছে। আসলে মতি সেখানে গাছ বসাতে বলতে চাইছে। আর যেই না রতন গাছগুলো বসালো, সেই গাছে দুই একদিনের মধ্যেই বড় হতে শুরু করলো, আর সেই গাছগুলো ফলে ফুলে ভরে গেল। এক দুদিন
রতনের ভেতরেই এত বড় বড় গাছ, এত বড় বড় ফল কিভাবে সম্ভব? নিশ্চয়ই ওই গর্তের মধ্যে কোনো অলৌকিক ভাব ছিল। রতনের খুব আনন্দ হলো যে এইটুকু সময়ের মধ্যে গাছগুলো এত ফুলে ফলে ভরিয়ে দিয়েছে, যার জন্য রতন খুব খুশি পেল। কিন্তু কদিন প্রচুর পরিশ্রম করেছে, যার জন্য রতন একটু অসুস্থও হয়ে পড়ল। কিছুদিন কাজ করার পর রতনের এত কাজের অভ্যাস নেই বশত রতন খুব অসুস্থ হয়ে পড়ল, আর কিছু রান্নাও করতে পারেনি। কোনো রকমে যে গাছগুলোয় ফল হয়েছিল সেখান থেকে দু একটা ফল নিয়ে এসে শুয়ে আছে, একটু পরে উঠে খাবে। আর মতি মায়ের মতো তার দিকে তাকিয়ে আছে, আদর যত্ন করছে। কোনো রকমে উঠে বসে সেই ফল একটা খেয়ে সঙ্গে সঙ্গে রতন বুঝতে পারল তার শরীরের সমস্ত ব্যথা যন্ত্রণা সব ভালো হয়ে গেল। এ এক অলৌকিক ফল। এই ফল সে সবাইকে দেবে ভাবল, যারা যারা অসুস্থ হবে গ্রামের প্রত্যেককে। কিছুদিনের মধ্যেই রতনের বাড়ির চারিদিকে লাইন পড়ে থাকলো। এই আমি অনেক দূর থেকে আসছি, আমি আগে নেব, দুটো ফল নেব। আমার ছেলেটার প্রচুর জ্বর হয়েছে, কতদিন উঠতে পারেনি, এই ফল খেয়ে যদি একটু ভালো হয়, তাই জন্য আসা। রতন আমাদের খুব ভালো ছেলে, ও সবাইকে দেবে, ও কাউকে বাদ দেবে না গো দিদিমণি, সবাই পাবে ফল। রতন সবাইকে একটা দুটো প্রয়োজন অনুসারে ফল দিতে শুরু করে, আর সবাই খুব উপকারী পায়। শুনেছ, তোমার ভাই পাকা বাড়ি ফাঁদিয়েছে গো। ওই গরুটা যেখান যেখান খুঁড়ে দিয়েছিল ওখানে গাছ বসিয়ে ফল করে সে এখন ধনী হচ্ছে গো। আমরা ওই গরুটাকে নিয়ে চলে আসলে হয় না? আমরা ওকে রাখতে দিয়েছিলাম, ও গরুর ওপর আমাদেরও হাত আছে। ঠিক বলেছ গিন্নি, তাই করলে হয়। ওই গরুটাকে নিয়ে আসবো আর আমরাও গাছ বসিয়ে ফল ফলাবো, তাহলে আমরা আরো বড় লোক হয়ে যাব। দাঁড়াও, কালকেই যাব ওই গরুটাকে নিয়ে আসতে, তারপর দেখি ও বেটা কেমন করে ধনী হয়ে যায়। ও দাদার সঙ্গে পাঙ্গা নেবে, দাদার সঙ্গে। ও দেখাচ্ছি মজা। কাল মতিকে না নিয়ে আসি তো আমার নামে কুত্তা পুষবে, বুঝলে গিন্নি? কুত্তা পুষবে। চলো দুজনে মিলে রতনের বাড়িতে যাই। ও কি কি আসবাবপত্র করেছে সেগুলোও তো আমাদের দেখতে হবে নাকি? চলো দেখি। আমরা তো ওর ঘরের দিকে তাকিয়ে দেখিনি, কালকে আসতে গিয়ে ওর পাকা ঝকঝকে তকতকে বাড়িটা দেখেছি। শোন রে রতন, মতিকে তোর কাছে দিয়েছিলাম আমরা রাখতে, এখন আমার ওদেরকে চাই। তুই আমাকে মতিকে দিয়ে দিস, কেমন? তোর কাছে নয়, ও আমাদের কাছে ভালো থাকবে। আর তুই এখানে যা পাকা বাড়ি করেছিস, কিভাবে কি করেছিস সেটা আমাদের সবই জানা। চুরি চামারি করেছিস নাকি? নাহলে এইটুকু সময়ে এত ভালো বাড়ি তো কেউ করতে পারে না। হ্যাঁ রে, তোকে তো আমরা ভালো জানতাম, তুই এই সব করতে শুরু করেছিস। তো দেখাচ্ছি মজা। গরুটা কোথায় আছে? ও, আসার সময় তো দেখলাম ওই গাছের নিচে বাঁধা আছে। ভালোই ভালোই বলেছি রতন, গরুটাকে আমাদের দিয়ে দে, না হলে আমরা সোজা আঙুল বাঁকা করতে জানি। গরুটা কিছুতেই যেতে চাইছে না রতনকে ছেড়ে। রতনের স্নেহ ভালোবাসায় গরুটাও তো সুস্থ হয়েছে, গরুটাও বোঝে, কিন্তু জোর জবরদস্তি করে তার গলায় চেন পরিয়ে তার বাড়ির সামনে থেকে নিয়ে যায়।
বাড়িটা একটা শোকের ছাওয়া হয়ে যায়। রতনের খুব কষ্ট হয়, কিন্তু দাদার মুখের ওপর কিছুই সে বলতে পারে না। মতিকে রতনের দাদা নিয়ে এসে উঠোনে রাখলো খোঁড়ার জন্য, কিন্তু মতি রেগে লাল হয়ে কিছুক্ষণ পর তার রুদ্রমূর্তি বার করলো শিংগুলো দিয়ে। এইটা দেখে রতনের দাদা আর রতনের বৌদির অবস্থা কাইল হয়ে গেল। দুজনেই ছুটলো, আর তার সঙ্গে মতিও। পরে মতিকে ফেরত দিয়ে আসলো রতনের কাছে। এখন রতন আর মতি দুজনে খুব ভালো করে আছে, আর তার দাদা ভুলেও মতিকে নিয়ে আসার কথা বলে না।